ওয়াইফ সন্তান সম্ভবা, তখন তার পাশে থাকা দরকার, কিন্তু ওই সময়টাও কিন্তু থাকতে পারি নাই। এর 15ই আগস্ট যদি মানে দিনটা ছিল 15ই আগস্ট বিয়ের কথা, আগস্ট এই ম্যারেজ ডে পালন করতে যাই, তাহলে সেটা নিয়েও আওয়ামী লীগ নানান রকম মানেই করবে। সেখান থেকে ওপেন কোর্টে আমাকে ডায়াস থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, যে ভরা কোর্ট, অ্যাডভোকেটরা, ক্লায়েন্টরা আমাকে কথা বলতে দেয়নি, যে এর চেয়ে যে এবং যেই ধরনের অপমান অপদস্থ সেখানে করেছে, যে এত বড় উদ্ধত্ত। এবং মাকে সেই অবস্থায়, মা হার্টের রোগী, সে একদম অসুস্থ হয়ে তাকে হসপিটালে নেওয়ার অবস্থা তৈরি হয়েছে। শুভেচ্ছা সার্চ বিডি নিউজের সকল দর্শককে। দর্শক, আমি হাসনাইন তালুকদার দিবস। আজকে আমরা ভিন্ন একটি অনুষ্ঠানের আয়োজন করেছি, সার্চ বিডি আমিও বলতে চাই। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্ব। আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন, যিনি একজন আইনজীবী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঝালকাঠি জেলা শাখার সদস্য এবং দীর্ঘদিন তিনি এই দলটির ঝালকাঠি জেলা শাখার দপ্তরের দায়িত্ব পালন করতেছেন, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। তার কাছে শুনবো তার রাজনীতির শুরু এবং এখন পর্যন্ত সংগ্রামের গল্পগুলি। মিজানুর রহমান মুবিন, কেমন আছেন? জি, ধন্যবাদ হাসনাইন তালুকদার দিবস। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সার্চ বিডির সকল দর্শককে, যারা এই অনুষ্ঠানটি দেখবেন বা সার্চ বিডির সাথে সংযুক্ত আছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই জাতীয়তাবাদ রাজনীতির একদম শুরুটা কিভাবে হয়েছিল আপনার? আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি যেভাবে নিজে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন করা সহ যে ছাত্রদের হাতে অস্ত্রের পরিবর্তে কলম দেওয়ার মাধ্যমে যে একটি মেধাভিত্তিক রাজনীতির যে সূচনা, সেটা তখন আমার সেই ছাত্র বয়সেই এটা মনে ধারণ করেছি। বিশেষ করে তিনি যে আমাদের 71-এর যে মহান স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধে যে আমি মেজর জিয়া, ওই রিভোল্ট, এটা এই বিদ্রোহ করে তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং সম্মুখ সমরে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, বাংলাদেশের একটি আলাদা মানচিত্র তৈরি করেছেন, একটি স্বাধীন পতাকা উপহার দিয়েছেন। তার এই যে আত্মত্যাগ এবং হলো গিয়া এই দেশের জন্য যে সবচেয়ে যে বড় স্যাক্রিফাইস, এটার প্রতি অনুপ্রাণিত হয়ে আমি ক্লাস 7 থেকে মূলত ছাত্র দলের রাজনীতির সাথে সংযুক্ত হই। দলীয় প্রথম পদ কোনটা ছিল? আমার দলীয় প্রথম পদ ছিল যে আমাদের 9 নং ওয়ার্ড ছাত্রদল, সেই ওয়ার্ড ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে প্রথম আমার রাজনৈতিক যাত্রা শুরু। গত 15 বছরের মধ্যে যে সময়টা ছিল আওয়ামী লীগের ক্ষমতার সময়টা, এই সময়টার মধ্যে বড় ধরনের বাধা কি ধরনের হয়েছে? হ্যাঁ, বাধা তো অবশ্যই হয়েছে। আপনারা জানেন যে আমি একজন আইনজীবী। আমি 2011 সালে ঝালকাঠি আইনজীবী সমিতিতে আমার আইন পেশা শুরু করি। আইন পেশা শুরু করার পরেই সেখানে তারেক রহমানের একটি মামলা, তারেক রহমানের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা আনয়ন করেছিল ফ্যাসিস্ট সরকার। সেই মামলা থেকে তখন যে তাকে খালাস দেওয়া হয়েছিল রায়, ওই খালাস দেওয়ার পরে আমি তখন এই আইনজীবী চত্বরে সেখানে হলো গিয়ে একটি মিছিল করেছিলাম এবং মিষ্টি বিতরণ করেছিলাম। এই মিষ্টি বিতরণ করার সাথে সাথে যে তৎকালীন পিপি আব্দুল মান্নান রসুল এবং হলো এডিশনাল পিপি আমাদের অ্যাডভোকেট কামাল সাহেব এবং তাদের আরো কিছু যে আওয়ামী দোসররা, সেইখানে তখনই মানে যে এই ছেলেটাকে এখানে আইসে এরকম কেন উদ্ধত্ত দেখাইলো, আমাকে খোঁজাখুঁজি, আমাকে মারবে, এখান থেকে বের করে দিবে। তারা ঝালকাঠি থানায় ফোন করলো, পুলিশ গিয়ে আমাকে যখন ধরার চেষ্টা করলো, আমি একরকম নিজেকে রক্ষার জন্য ধাক্কা দিয়ে ঝালকাঠি জজকোর্ট চত্বরের ভিতরে ঢুকে যাই। এই জজকোর্ট চত্বরে ঢুকে যাওয়ার পরে তারা ফোন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অজস্র সন্ত্রাসী টাইপের লোকজন তাদেরকে এই কোর্ট চত্বরে নিয়ে আসলো এবং পুলিশ সেখানে ছিল যে আমাকে ওখান থেকে ধরে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তখন আমাদের আজকের যে জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন হাওলাদারের সুযোগ্য মেজ ছেলে, উনি একজন প্রভাবশালী আইনজীবী, অনেক পূর্ব থেকেই এই আইনজীবী সমিতিতে। তখন উনি পরিস্থিতিটা দেখার পরে
উনি আমাকে সাথে নিয়ে আসলো যে কে কি বলে আমি দেখব। সেখান থেকে উনি আমাকে সেভ করে নিয়ে গেল। এটা হলো গিয়ে তখনকার এই প্রথম আইন পেশা শুরু করার পরে। এরপরে যখন এই আন্দোলন সংগ্রামে আমরা শুরু করলাম, প্রতিনিয়ত আমাদেরকে হামলা মামলা নির্যাতন এগুলো তো চলতেছিল। আপনারা জানেন যে 2014 সালে 2013-তে ঝালকাঠি যে বিশ্ব রোড যেটাকে বলে এতিমখানার ওইখানে একটা বিআরটিসি বাস, সেই বিআরটিসি বাসটায় এই আওয়ামী সন্ত্রাসীরা নিজেরাই নির্বাচনের সন্ধিক্ষণে বিএনপিকে দমন করার জন্য তারা নিজেরা একটি বাসে অগ্নিসংযোগ করে। সেই বিআরটিসি বাসটা অগ্নিসংযোগ যখন করে, ওই সময় আমি বিনাইকাঠিতে আপনার সুশাসনের জন্য নাগরিক এবং ইলেকশন মনিটরিং ওয়ার্ক নামক একটা সংগঠনের ইয়াতে যে আপনার সেই ইলেকশন ক্যাম্পিং এর একটা প্রোগ্রামে আমি বিনাইকাঠি ইউনিয়নে প্রোগ্রামটি করতেছিলাম। সেখান থেকে আসার পরেই যে এই ঘটনাটা আমি শুনি, কিন্তু আমি রাত্রবেলা যখন আমার বাসায়, তখন আমি একটা সোর্স থেকে জানতে পাই যে এই মামলায় আমি প্রথম সারির দিকে একজন আসামি এবং আমার বাসায় রেড দিবে। তখন শীতের সময় ছিল, আমি মানে যে ঘুমানো অবস্থায় ওই সংবাদটা পেয়ে যখন আমি বাসা থেকে বের হব, যে তখন রাত্র প্রায় 2টা বাজে, ওই সময়ই আমার বাসায় গিয়ে, যে অ্যাডভোকেট সাহেব বাসায় আছেন, আপনার সাথে কথা বলবো, ওসি সাহেব একটু কথা বলবো একটা মামলার ব্যাপারে। আমি তো বুঝতে পারছি যে কোন ব্যাপারে। তখন ওই রাত্র 2টার সময় আমি আমার বাসা থেকে, আমার গায়ে একটা মানে কি বলে স্যান্ডো গেঞ্জি ছিল, পরনে লঙ্গি ছিল, ওই অবস্থা আমি বাসা থেকে পিছন থেকে বের হয়ে, যে আপনারা জানবেন যে সুগন্ধা নদীর পাড়ে যে একটা ওইরকম বাগান আছে অ্যাডভোকেট আরিফ খানদের, সেই বাগান ঠাগান যেখানে আপনার কি বলে ভয়ঙ্কর একটা অবস্থা, সাপ অন্যান্য বিষয়গুলো সেখানে থাকে। তার ভিতর থেকে আমি 2 মিনিটের ভিতরে ওই রাত্রে অন্ধকারের ভিতরে কিভাবে গিয়ে আমি আমার বোনের বাসা সিটি পার্ক, সেখানে গিয়ে আমি উপস্থিত হই। তো মানে তারাও অবাক যেই রাত্রে। তারপরে আমার বাসায় সেই পুলিশ গিয়ে এমন ভাবে তল্লাশি করে এবং আমার বাবার সাথে তৎকালীন সময় যেইভাবে যেই আচরণ সেই আওয়ামী ফ্যাসিস্ট পুলিশরা করেছে, তুই তাকারি এবং যে তোর ছেলে কোথায়, তোর ছেলেরে কেন রাজনীতি করে, ওকে থামতে বলা হয়েছে শোনে না, সেইভাবে, এবং মাকে সেই অবস্থায়, মা হার্টের রোগী, সে একদম অসুস্থ হয়ে তাকে হসপিটালে নেওয়ার অবস্থা তৈরি হয়েছে। সেই অবস্থা থেকে ওই পরে আমি আর চেম্বারে পরের দিন যেতে পারলাম না, সেখান থেকে আমাকে বরিশাল চলে যেতে হয়েছে। সেখান থেকে আমি ঢাকা চলে গিয়েছি। প্রায় দীর্ঘ 1-1.5 মাস সেই ঢাকায় অবস্থান করি। তখন যে আগাম জামিন সেটাও বন্ধ ছিল। এরপরে যখন ঢাকা থেকে আগাম জামিন নিয়ে আসলাম, যা আগাম জামিন হলো, ইতিমধ্যে ঝালকাঠি আইনজীবী সমিতিতে নির্বাচনের শিডিউল ঘোষণা হলো। সেই নির্বাচনে আমাদের প্যানেল থেকে যে অ্যাডভোকেট শাহাদাত হোসেন, তিনি সভাপতি প্রার্থী হলেন। ওই নির্বাচনটায় যে আমরা আমাদের প্যানেল, পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হব, এইটা যখন জানার পরে এই আওয়ামী লীগের লোকজন, তারা সেখানে আমাদের সেই আইনজীবী সমিতিতে বোমা বিস্ফোরণ নিজেরা ঘটিয়ে সেখানে আমাদের আইনজীবীদের নামে অশ্লীল ভাষায় স্লোগান দেওয়ার পরে সেইখানে আবার একটি বিস্ফোরক আইনে মামলা করলো। আমি তখন ঢাকায় আগাম জামিন নিলাম। সেই মামলায় আমি 6 নম্বর আসামি হলাম। যে একতরফা নির্বাচনের মাধ্যমে 2014-তে আবার ক্ষমতায় আসলো আওয়ামী লীগ। ক্ষমতায় আসার পরে তাদের যে স্টিম রোলার, সেটা আরো কয়েক গুণ বেড়ে গেল। আইনজীবী সমিতিতে এরকম, আমরা যদি আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসতো, সেখানে এখানে বিএনপির উকিলের কাছে গেছেন, এই মামলায় জামিন করাতে পারবেন না, তার কাছে গেছেন কেন, এখান থেকে আপনারা ফিরে আসেন। আমাদের পেশাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগে সেইভাবে বলতো। এরপরে যে পেশায় কিন্তু আমরা এমন একটা অবস্থায় যে কোর্টে আমরা কোনো মামলাই করতে গেলে সেই মামলায় দেখা গেছে আওয়ামী লীগের অ্যাডভোকেটরা এঙ্গেজ না, তারপরও একযোগে
একাধিক আইনজীবী গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতো, জজ সাহেবদের উপরে মানে প্রেশার ক্রিয়েট করতো যাতে আমরা সেইভাবে কাঙ্ক্ষিত ফলটা না পাই। 18 নির্বাচনে আপনারা জানেন যে ঝালকাঠিতে এ আওয়ামী গডফাদার আমির হোসেন আমু তিনি নৌকার প্রতীকে ইলেকশন করেছেন। তখন আমাদের দল থেকে 2 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। একজন হলো গিয়া মহিলা দলের সিনিয়র সহসভাপতি কেন্দ্রীয় কমিটি এবং আমাদের স্থায়ী কমিটির আমাদের বিএনপি নির্বাহী কমিটির সদস্য জিবা আমিন আল গাজী। আর একজন হলো গিয়ে আমাদের সাবেক সাংসদ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, যিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। দুর্ভাগ্যবশত আপনার এই ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, যিনি আপনার 2008-এর নির্বাচন করে তিনি আর নেতাকর্মী আমাদের সাথে এই যে এত নির্যাতন নিপীড়ন, উনি আমাদের সাবেক সাংসদ ছিলেন, একদিন ফোন করে কিন্তু জিজ্ঞেস করে নাই যে মুবিন তোমরা কি হালতে আছো, দলের নেতাকর্মী কি অবস্থায় আছে, বা তোমরা কি করতেছো, এই নেতাকর্মীদের কিভাবে জামিন করাইতেছো, এটা কিন্তু নেয়নি। আনফর্চুনেটলি দল তারপর 2018-তে ওনাকে যখন মনোনয়ন দিল, উনি কিন্তু সেই 2008-এর মনোনয়নে সেখানে উনি প্রার্থী হতে আসলেন না, উনি নিজে দাখিল করতে আসলেন না, মনোনয়ন বাছাইতে আসলেন না। ওই নির্বাচনে যখন জিবা আমিন আল গাজী আমাকে কেন্দ্রীয় দপ্তরের যে আমাদের সহ দপ্তর সম্পাদক, উনি আমাকে ফোন করলো জিবা আমিন আল গাজী ওনার মনোনয়নপত্রগুলো ফিল আপ করে দিতে হবে কি করার জন্য। আমি তখন তাৎক্ষণিকভাবে ওনার বাড়িতে ছুটে যাই, ওনার মনোনয়নপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে আমরা দাখিল করি এবং যাচাই বাছাই সমস্ত কার্যক্রমগুলোতে আমি মুখ্য ভূমিকা পালন করি। এই মুখ্য ভূমিকা পালন করার পরে যেদিন বাছাই হয়, বাছাইয়ের দিন যেটা বলবো যে একজন পুলিশ অফিসার, যিনি ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ আপনার গাইন, ওনার নামটা হলো গিয়ে সুনীত কুমার গাইন, যে এত খারাপ একজন অফিসার ইনচার্জের ভাষা হতে পারে, এতটা দলকানা হতে পারে এবং এত ফ্যাসিস্টের সহযোগী হতে পারে, এটা মানে কেউ ওনার আচরণ যারা আমরা নেতাকর্মী দেখেছি ভুক্তভোগী তারা ছাড়া এটা কেউ মানে বিশ্বাস করতে পারবে না। যে 2011 সাল থেকে সবসময় আমি যেহেতু ছাত্রদল করে আসছি, ছাত্রদলের কলেজের পরে আমি জেলা ছাত্র দলের যে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছি, জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি, সদর উপজেলা বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করেছি, এরপরে জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি, জেলা বিএনপির বিগত কমিটির দপ্তর সম্পাদক ছিলাম। তো এই জন্য যে আপনার তৃণমূল নেতাকর্মীর সাথে যে আমার একটি যোগাযোগ কার্যকর, এটা সবসময়ই ছিল। এই থাকার কারণে যখন আমাদের দলের নেতাকর্মীরা মামলা হামলা খেয়ে আসতো, আমি আমার নিজের যেই অবস্থান থেকে যে আমি কতটা নির্যাতিত নিপীড়িত, আমি একজন আইনজীবী হয়েও এই মামলার পরে আমি হাইকোর্টে কিভাবে দিনের পর দিন আমার আগাম জামিনের জন্য এই বিষয়গুলো হৃদয়ে ধারণ করার পরে নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়েছি। আমাদের তৎকালীন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, তিনি একটি টিম গঠন করেছেন। এখানে বলা বাহুল্য যে আমাদের সাবেক সেক্রেটারি মঈনুল ইসলাম নূপুর, তিনিও সবসময় এই মামলার খবর নিয়েছেন। আমাদের মিয়া আহমেদ কিবরিয়া, তিনি এই যে 2018 পূর্বে তিনি মামলার খবর নিয়েছেন। যে এই দীর্ঘ সময় যাদের অবদানগুলো আছে সেগুলো আমাদেরকে বলতে হবে। পাশাপাশি যেটা হলো গিয়ে অনেকেই কিন্তু আপনার দল থেকে অনেক রকম সুযোগ সুবিধা নিয়েছে, দল থেকে কোটিপতি হয়েছে শত শত, কিন্তু তারা কিন্তু এই বিপদাপন্ন নেতাকর্মীর পাশে অনেকেই ছিলেন না, যেগুলো আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে কষ্ট দেয়। আবার আমরা যখন দেখি এই সুযোগ সন্ধানী লোকজন সেই সমস্ত লোকজনের পক্ষে সাফাই গায়, তাদেরকে অনেক কিছু বলতে চায়, যারা আমরা দীর্ঘ সময় আমাদের যদি আমরা বলি আমাদের জীবন যৌবন, আমাদের শৈশব কৈশোর এই দলের প্রতি আমার মতো অনেকে শেষ করেছে, তাদেরকে যখন দেখি যে পাশ কাটিয়ে এই সুযোগ সন্ধানী লোকজনকে নিয়ে হাঁটে, তখন আমাদেরকে অনেক ব্যথিত করে। এই গল্পগুলো আজকে বললাম, জাতীয়তাবাদী পরিবারের অনেক সদস্য দেখবেন। এই কথা শুধু আমার একার না, আমাদের হাজার হাজার নেতা কর্মীদের এই কথাগুলো না, যে তারা অনুভব করে, তারা বলতে চায় এই কথাগুলো। আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, দলের নীতি নির্ধারক, তারাও অনুধাবন করবেন যে আমাদের কষ্টগুলো। এইভাবে
অতিবাহিত হওয়ার পর জেলা বিএনপি যখন একটি মানে ভঙ্গুর দশার ভিতরে বা সবাই যখন হতাশ, তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝালকাঠি জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য তিনি এটাকে আমানত স্বরূপ ঝালকাঠি জেলা বিএনপির এখন যিনি আহ্বায়ক প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং যিনি ঝালকাঠি বারের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক এবং আইনজীবী ফোরামের যিনি নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ সময়, ঝালকাঠি জেলা বিএনপির আইন সম্পাদক ছিলেন, ঝালকাঠি জেলা বিএনপির আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদাত হোসেনকে সদস্য সচিব করার পরে একটি কমিটি দিয়েছেন। সেই কমিটিতে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে 34 সদস্যের। এই কমিটি গঠন হওয়ার পরে যে বিগত 5 বছর ঝালকাঠি শুধু নয় সারা বাংলাদেশেই এই ফ্যাসিস্টদের তাণ্ডব কয়েক শত গুণ বেড়ে গিয়েছে। এই মুহূর্তগুলা ভাবে কিভাবে সামনে নিল? পারিবারিক বিষয়টা আলোচনা করুন। পারিবারিক বিষয় দেখেন যে 2014 সালে আমি বিবাহ করেছি 14ই আগস্ট। যে এই 15ই আগস্ট যদি মানে দিনটা ছিল 15ই আগস্ট বিয়ের কথা, কিন্তু আওয়ামী এই যে ফ্যাসিবাদের যে একটা বিষয়কে তারা এমনভাবে করে যে যদি আমি 15ই আগস্ট এই ম্যারেজ ডে পালন করতে যাই তাহলে সেটা নিয়েও আওয়ামী লীগ নানান রকম মানেই করবে। সেখান থেকে কিন্তু একদিন আগাই আইন আমি 14 তারিখ আমার মানে বিবাহটা নিয়ে এসেছি। যাই হোক, আমার ওয়াইফ সে ব্যক্তিগতভাবে প্রথমে রাজনীতি পছন্দ করতো না, কিন্তু এই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নগুলো দেখার পরে যে এখান থেকে আসলে মুক্ত হতে হলে কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে, সেখান থেকে তখন সে সাপোর্ট দিয়েছে। দেখা গেছে যে ওরকম দিন রাতের পর রাত সে একা থাকতে হয়েছে, সে একা থাকতে পারে না, ভয় পায়, কিন্তু তারপরও এইরকম যখনই কোনো প্রোগ্রাম হতো তখনই পুলিশের হানা হতো, যখনই কোনো বিশেষ হতো 5 দিন 7 দিন এরকম তাদের রেড অ্যালার্ট দিয়েই হইতো। সেই সময়গুলোতে কিন্তু সে একা অবস্থান করেছে। এরকম অবস্থা হয়েছে যে আমার ওয়াইফ সন্তান সম্ভবা, তখন তার পাশে থাকা দরকার, কিন্তু ওই সময়টাও কিন্তু থাকতে পারি নাই। এরকম একটা অবস্থা হয়েছে যে আমার মেয়েটা যে আমার বুকের উপরে সে ঘুমায়। এই যে এবারকার যেই আন্দোলন, সেই আন্দোলনের সময় আমার এই যে 28 অক্টোবর পরবর্তী আমার মেয়ের যেই জন্মদিন, সেই জন্মদিনে বারবার ফোন করে, বাবা তুমি কি আসবা না, তোমাকে কি করবো, কিন্তু আমার সেই মেয়ের কিন্তু আমি কাছে আসতে পারি নাই। তার জন্মদিনটি আমার যেই ছোট্ট মেয়েটি, এখন তার বয়স 5 বছর, সেই মেয়েটির কিন্তু আমি জন্মদিনে উপস্থিত থাকতে পারি নাই, তাকে একটা গিফট দিতে পারি নাই বা কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে পারি নাই। এরকম বিষয়গুলো রয়েছে, কিন্তু আমার ওয়াইফ যথেষ্ট আমাকে সহযোগিতা করেছে। তাকে ওইভাবে রাজনীতির কারণে কোনো জায়গা ঘুরতে নিতে পারি নাই, সময় দিতে পারি নাই, কিন্তু অভিযোগ করলেও পরবর্তীতে আবার এই সমস্ত কর্মকাণ্ড দেখার পরে তিনি সেগুলো ভুলে গিয়ে আমাদেরকে ইন্সপায়ার করেছে যে না কাউকে তো দাঁড়াতে হবে, না দাঁড়ালে এই দানবীয় শক্তি তো কখনোই ভাঙা যাবে না, যার জন্য সেই সহযোগিতাটা পেয়েছি। আমি যদি মানে আমার জীবনের সবচেয়ে মানে লাঞ্ছনা গঞ্জনার একটা কাহিনী আপনাদেরকে আমি আজকে বলি, যে আপনারা জানেন যে অ্যাডভোকেট পেশা একটা অত্যন্ত সম্মানের পেশা, জনকল্যাণমুখী একটা পেশা। এখানে এই যে আমাদের আব্দুল মান্নান রসুল, আপনার এই সঞ্জয় এপিপি ছিল নারী শিশু কোর্টের, আর জেলা জজের পিপি ছিল আব্দুল মান্নান রসুল, মনু সাহেব ছিল এডিশনাল পিপি। দেখা গেছে আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি, সেইটা নিয়ে মানে তারা ডেকে নিয়ে নানান রকম অপমান অপদস্থমূলক কথাবার্তা, হুমকি দামকি, এর আগে এই মামলা খাইয়া ওই মামলা খাইয়া হয়নি এরকম দিত। এরপরে আমাদের মহিলা দলের এখন যুগ্ম সাধারণ সম্পাদক লাভলি, তার ছেলে একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই একটা অপমৃত্যু মামলায় আসামি হয়েছে। সেই মামলাটায় আমি যখন আইনজীবী, ওই আইনজীবী থাকার কারণে সেখানে আমি যখন ওই মামলাটি মুভ করতে যাই এবং সেখানে বাদীপক্ষ এই মামলাটা থেকে
এদেরকে আপনার ছেড়ে দিবে, এরকম একটা স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে। তার আগে একটু বলা প্রয়োজন, এর আগের দিনে, এই মামলাটার পূর্বের দিনে আমাদের একটি পদযাত্রা কর্মসূচি ছিল, যে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে। সেই পদযাত্রাটা যখন আমরা শুরু করব, নলসিটি সহ অন্যান্য অঞ্চল থেকে, যখন উকিল লাইব্রেরির ওখানে অনেক লোকজন জড়ো হয়েছে, আমাদের সেই যে গণপূর্তের সামনের যে অফিসটা, সেখানে আমাদের ছাত্র দলের 2 জনের উপরে হামলা করা হয়েছে। একজন রানা, পৌর বিএনপির পৌর ছাত্র দলের সভাপতি, আর একজন সদস্য সুমন মণ্ডল। তাদেরকে আমার চেম্বারে নিয়ে গেছে এবং নলসিটি পৌর বিএনপি সভাপতি মজিবর, হেলাল ভাই সদর নলসিটি উপজেলা বিএনপি সভাপতি, সেলিম গাজী সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দকে আমার চেম্বারে দোতলায়, যে আপনারা জানেন যে প্রতিবন্ধী স্কুলের দোতলায় বিয়াটা, সেখানে নিয়ে গিয়েছি। নিয়ে যাওয়ার পরে আমাদের সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত সাহেব, আমাদের আহ্বায়ক সৈয়দ হোসেন এবং কেন্দ্রীয় বিএনপি নেতা আমাদের রফিক হাওলাদার, উনি, আমাদের সেলিম ভাই শিক্ষা বিষয়ক সম্পাদক সহ আমার চেম্বারে একটি সংবাদ সম্মেলন হয়েছিল। এই সংবাদ সম্মেলনটা হওয়ার কারণে, যে তখন তো আপনারা জানেন কোনো প্রেস ক্লাবে বা অন্য কোনো জায়গায় আমরা স্পেস পেতাম না, এমন একটা অবস্থা, বা কোনো জায়গায় এরকম আনুষ্ঠানিকভাবে। আমার চেম্বারে ওই সংবাদ সম্মেলনটা হওয়ার কারণে ওইটা আবার লাইভে প্রচারিত হয়েছে। চরমভাবে এই আওয়ামী দোসররা ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হওয়ার পরে পরের দিন যখন আমি ওই মামলাটি শুনানি করতে গিয়েছি, তখন এই আওয়ামী লীগের মান্নান রসুল, এই সঞ্জয়, তারা আমাকে ডায়াস থেকে ওপেন কোর্টে, জজ সাহেব এজলাসে ওপেন কোর্টে আমাকে ডায়াস থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, যে ভরা কোর্ট, অ্যাডভোকেটরা, ক্লায়েন্টরা আমাকে কথা বলতে দেয়নি, যে এর চেয়ে যে, এবং যেই ধরনের অপমান অপদস্থ সেখানে করেছে, যে এত বড় উদ্ধত্ত, যে একটা আদালতে একজন আইনজীবীর জন্য এর চেয়ে আর কোনো মানে লজ্জার অপমানের ঘটনা ছিল তখন। এটা তখন এই যে মান্নান রসুল, এই যে সঞ্জয়, এই আমাদের মনু, এই আওয়ামী গং যারা ছিল, তারা সেটা করেছে। ওখান থেকে বের হয়ে আসার পরে আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা সেখানে নানান রকম তিরস্কারমূলক কথাবার্তা, মানে আমাকে হামলা করবে, এরকম একটা অবস্থা। ওই অবস্থা দেখে আমি আবার আদালত চত্বরে ঢুকে গিয়েছি। ওই দিনকের এই অপমান, এই গ্লানি, এটা মানে কোনো রাজনীতির, আমার এই দীর্ঘ 29-30 বছরের রাজনৈতিক জীবনে এরকম কষ্ট, দুঃখ আমি আর কখনো পাইনি। নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, পুলিশ হামলা করেছে, আওয়ামী লীগ মারপিট করেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একজন আইনজীবীর যে ডায়াস থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, শুধু সরিয়ে দেওয়া নয়, এরপরে যেটা করেছে, এই অন্যায় তো তারা করলো। করার পরে আমাকে কোনো রকম নোটিশ ছাড়া আমাকে 6 মাসের জন্য আমার অ্যাডভোকেট পেশা থেকে আমাকে তারা আইনজীবী সমিতি থেকে সাসপেন্ড করে দিয়েছে। আমি দীর্ঘ 6 মাস পর্যন্ত আপনার কিন্তু সাসপেন্ড অবস্থায় ছিলাম। আপনার এই যে অর্থাৎ 2000 এই যে 24-এর যেই আপনার যে জুলাই বিপ্লব, তার কত 2 মাস পূর্বে বোধহয় আমার সেই যে 6 মাস শেষ হয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু আমি আইন পেশা আমি করতে পারিনি। আমি প্রতিদিন চেম্বারে আসতাম, কিন্তু আদালতে যেতে পারতাম না, ওই চত্বরে যেতে পারতাম না। এর চেয়ে কোনো কষ্টের কোনো বিষয় হতে পারত না। আজকে দেখা গেছে এই আওয়ামী দোসররা যারা নির্যাতন নিপীড়ন করছে অ্যাডভোকেটরা, তাদেরকে আজকে তাদের যে অপকর্ম জন্য, তাদের দুর্নীতির জন্য আইনজীবী সমিতি থেকে তাদেরকে কার্যক্রম স্থগিত করেছে বর্তমান কমিটি। আজকে অনেকে হয়তো মায়া কান্না করেন, কিন্তু আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রশ্ন, আপনারা সেদিন যেভাবে এই আইনজীবীদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন, আপনার বাইরের যে একেবারে দলিত শ্রেণীদেরকে দিয়ে আপনারা যাকে খুশি তখন বহিষ্কার করেছেন, যাকে খুশি অপমান অপদস্থ করেছেন, আপনাদের যে দুর্নীতি অপকর্ম, সেটার দায় আপনারা কিভাবে এড়াবেন? তো এইভাবে আমাদের যেই দীর্ঘ সংগ্রামের ইতিহাস, কিন্তু আমাদের দল একটি আপসীন দল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু অপশন দেওয়া হয়েছিল বিদেশ চলে যাওয়ার জন্য, আরাম আয়েশে থাকার জন্য, সমস্ত কিছু।
কিন্তু তিনি বাংলাদেশের মানুষকে ছেড়ে যায়নি। আমরা তার সেই আপসীন নেতৃত্বের প্রতি অবিচল থেকে আমরাও দীর্ঘ এই 17 বছর, যেটা সবচেয়ে দুর্যোগপূর্ণ সময় বলবো, এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে আমরা লড়াই সংগ্রাম করেছি। লড়াই সংগ্রাম করার মাধ্যমে বাংলাদেশের এই সূর্য সন্তানরা এবং সকলে মিলেমিশে ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে একটি বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। এবং আমরা আশা করি আমাদের দীর্ঘ ত্যাগ, আন্দোলন, সংগ্রাম, এটা আমরা বুকে ধারণ করে আগামী দিনে এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে আর হবে না, নির্যাতন নিপীড়ন হবে না, একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক এবং সাম্যের বাংলাদেশ 31 দফার ভিত্তিতে গঠন করতে পারবো। সেই জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করতেছি এবং আমরা যেন আদর্শিক রাজনীতি করতে পারি, আপনাদের সামনে আমাদের আদর্শের কথা পরবর্তীতে গল্প আকারে বলতে পারি, সেই দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমিও বলতে চাই, এই প্রোগ্রামে আমার বলা শেষ করছি। ধন্যবাদ সার্চ বিডিকে, ধন্যবাদ উপস্থাপক হাসনাইন তালুকদারকে, ধন্যবাদ সার্চ বিডির সকল কলা কৌশলী এবং যারা ক্যামেরার পিছনে কাজ করেছেন, স্টুডিওতে কাজ করছেন, সকলকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দর্শক, আমরা এতক্ষণ মিজানুর রহমান মুবিনের গল্প শুনলাম। তিনি ছাত্র রাজনীতি থেকে আজকে অ্যাডভোকেট মিজানুর রহমান জেলা বিএনপির দপ্তরের নেতৃত্ব দিচ্ছেন, দপ্তর একটা বড় দায়িত্ব পালন করছেন। তো তার গল্প শুনলাম। এই পর্যন্ত আসার তার যে ঘাত প্রতিঘাত, তার পারিবারিক যে বিষয়গুলি ছিল, সবই আমরা তার কাছে জানলাম। এবং আগামীতে আমাদের এই অনুষ্ঠানে অন্য কোনো অতিথি থাকবেন এবং আমিও বলতে চাই এই অনুষ্ঠানটি আপনাদের সবার জন্য, যারা বলতে চান তাদের জন্য আমন্ত্রণ জানাই সার্চ বিডি নিউজের স্টুডিওতে। ধন্যবাদ সকলকে।